জুলাই হত্যাকাণ্ডে ইনুর 10 বছরের কারাদণ্ড, রায়ে সন্তুষ্ট নয় প্রসিকিউশন। ওয়াসিম হত্যায় হাসান মাহমুদ, নওফেল সহ 22 জনের বিচার শুরু। চীনের সঙ্গে তিস্তা পরিকল্পনায় ভারতের উদ্বেগের কারণ দেখছে না সরকার, বিবেচনায় মিয়ানমার করিডোর। ঘোষণা হলো নতুন মুদ্রানীতি, অপরিবর্তিত নীতি সুদ হার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগ বাড়ানোর কথা বললেন গভর্নর। সঙ্গে আছে আমি শায়লা রহমানিমা। শুরুতেই শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ আদেশ দেন। এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান সহ 5 জন। বাকিরা পলাতক রয়েছেন। এর আগে 5 এপ্রিল ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত সহ 6 হত্যা এবং শতাধিক ছাত্র জনতাকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়। প্রসিকিউশন বলেছেন যে এই মামলার ট্রায়ালটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়, সবকিছু মিলিয়ে ফ্রম দ্য প্রসিকিউশন সাইড অ্যান্ড ফ্রম দ্য ডিফেন্স সাইড এই সহযোগিতাটা প্রসিকিউশন করেছেন, সেজন্য আবারও আমি প্রসিকিউশনকে ধন্যবাদ জানাই। 6 আগস্ট 2026 এই তারিখে এই মামলার সাক্ষীর জন্য দিন ধার্য আছে। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। এর ফলে বেসরকারিভাবে নির্বাচনে জয়ী হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ এ রায় দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসন থেকে বিএনপির মনোনয়ন পান আসলাম চৌধুরী। প্রার্থিতা যাচাইয়ের সময়ই তার বিরুদ্ধে ওঠে ঋণ খেলাপির অভিযোগ। যদিও নির্বাচন কমিশন সেই আপত্তি খারিজ করে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে। পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করেন উচ্চ আদালতে। সেখানেও বহাল থাকে আসলাম চৌধুরীর প্রার্থিতা। পরে মামলাটি আপিল বিভাগে গেলে নির্বাচনের আগে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেয়ার অনুমতি দেন সর্বোচ্চ আদালত। তবে শর্ত জুড়ে দেন, আপিল নিষ্পত্তির আগে এই আসনের ফলাফল ঘোষণা করা যাবে না। সব পক্ষের শুনানি শেষে মঙ্গলবার রায়ে আপিল বিভাগ বলেন, আসলাম চৌধুরী ঋণ খেলাপি, তাই বাতিল করা হয় তার প্রার্থিতা। ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো, অর্থাৎ তিনি ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হলেন। ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হওয়ার পরে ওই আসনে কি হবে, এটা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে। এই মর্মে কোনো নির্দেশনা এখন দেওয়া হয়নি। আর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, ফের নির্বাচন হলে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরী। জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। তবে আদালত যেহেতু সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন, এর কিছু কনসিকুয়েন্সিয়াল অর্ডার হতে পারে। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। তবে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবার পরই স্পষ্ট হবে চট্টগ্রাম 4 আসনের নির্বাচনের ভবিষ্যৎ। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির হিস্যা আদায়ে জোরালো পদক্ষেপ নেবে সরকার। সেক্ষেত্রে তিস্তা প্রকল্পে চীনের অর্থায়নে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি বলেছেন, আদালতের নির্দেশনা ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। বিভিন্ন গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার অনুচিত বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর আলোচনায় মিয়ানমার করিডোর। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের সহযোগিতা নিয়েও আশাবাদী ঢাকা। তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, পানির ন্যায্য হিস্সা আদায়ে জোরদার ভূমিকা নেবে সরকার। সেক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারতের উদ্বেগের কিছু দেখছেন না তিনি। বাংলাদেশ অন্য কোনো দেশের, অন্য যে কোনো দেশ, আমি কোনো দেশের নাম বলছি না, এনি কান্ট্রি, তার সিকিউরিটি সহ অন্যান্য যেসব সেন্সিটিভ বিষয় আছে সেগুলোর ব্যাপারেও সে মাথায় রাখবে। আবার অন্য দেশকেও বাংলাদেশের ব্যাপারে সেভাবে মাথায় রাখতে হবে। সে কারণেই আমি মনে করি বাংলাদেশের কোনো পদক্ষেপ সেটা কোনো দেশে কনসার্ন হওয়ার ব্যাপার নেই। এ সময় সড়ক পথে মিয়ানমার হয়ে চীনের সঙ্গে কানেক্টিভিটি ইস্যুতে তথ্য উপদেষ্টা বলেন, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ প্রস্তাবে দেশের স্বার্থ বিবেচনায় পদক্ষেপ নেবে সরকার। যে কোনো কানেক্টিভিটি যদি, এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আমাদের রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে করা যায়, সেই কানেক্টিভিটি আমরা চাইব। মিয়ানমার হয়ে যে কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, যে করিডোরের কথা বলা হচ্ছে, সেটা এখন অনেকগুলো ভ্যারিয়েবলস আছে। আমরা আমাদের জন্য কেমন হবে, মিয়ানমারের পলিটিক্যাল অবস্থা খুব শান্ত না, অনেকগুলো ব্যাপার আছে। সো এই জিনিসগুলো এখন যাচাই বাছাই হবে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। প্রতিষ্ঠানগুলো আদালতে নিষেধাজ্ঞা মেনে চলবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে। আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফর্মালিও জানাবো, এটা নিয়ে আমার কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করেন। এ সময় সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডাক্তার জাহিদুর রহমান। বলছি না যেটা একদম শূন্য। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। বাজেট অধিবেশনের শেষ দিনে বাকযুদ্ধে সরকার এবং বিরোধী দল। অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ধর্ষণ ছাড়া বাকি সব অপরাধ কমেছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা চান সবার। আর এই বাজেটকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করার কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী। এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। বাজেট অধিবেশনের শেষ দিন, ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবি পাশ নিয়ে সকালের সেশনেই বাকযুদ্ধে সরকার ও বিরোধী দল। ইফ ইউ ফেল টু প্ল্যান দেন ইউ প্ল্যান টু ফেল। এখানে পরিকল্পনা সুস্পষ্ট অভাব রয়েছে। মানুষ স্পিকার আমি দেখাচ্ছি, ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করেছে। আমি দেখেছি ব্যান্ড, ওনারা এখনো ব্যান্ড আছে, খেয়াল করেছি আমি। বিটিভির মতন একটা একেবারে মানে কি বলবো, যে খাত থেকে কোনো লাভ হয় না এরকম একটি খাতের বরাদ্দের দিকে তাকাই, সেটাও দেখবো বিচার বিভাগের বরাদ্দের চেয়ে কয়েক গুণ বেশি। স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহান আর করা সমালোচনায় উত্তাপ বাড়ে আরো। অপরাধের চিত্র তুলে ধরে প্রশ্নে তীর ছুঁড়েন স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে, কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন এবং তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, গেল কয়েক মাসে ধর্ষণ ছাড়া বাকি অপরাধ কমেছে। এছাড়া আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সবার সহযোগিতাও চান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য গ্রাম পুলিশ থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাই কাজ করে, পলিটিশিয়ানরা তার উপরে, মন্ত্রণালয়। কিন্তু জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। সেই জন্য সামাজিক মোটিভেশন দরকার। রাজনৈতিক দলগুলো সেরকম সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। আমরা সংসদে যেভাবে সবাই আলোচনার মাধ্যমে কোঅপারেশনটা পাচ্ছি, আশা করি আপনারা সবাই সংসদের বাইরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সেই কোঅপারেশনটা বজায় রাখবেন। এদিন বিরোধী দলের অভিযোগের উত্তরে অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ে আর্থিক খাতে হওয়া বিশৃঙ্খলা নিরসনে ব্যবস্থা নিয়েছে সরকার। হলমার্ক কেলেঙ্কারি বা জনতা ব্যাংক বা বেসিক ব্যাংক যে ঋণ কেলেঙ্কারি হয়েছিল, সে ধরনের ঘটনাগুলো অতীতে সংঘটিত হয়েছিল। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ চাই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেউ যদি হলমার্ক কেলেঙ্কারি, জনতা ব্যাংকের ঋণ কেলেঙ্কারি বা বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো কোনো বিষয়ের সাথে জড়িত থাকে, সেগুলোর বিরুদ্ধে যেন এক ধরনের একটা প্রশাসনিক ব্যবস্থা আভ্যন্তরীণ জায়গা থেকে গ্রহণ করা হয়, সেজন্য মাননীয় অর্থমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। ছাঁটাই প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করার কৌশলগত বিনিয়োগ এই বাজেট। আমাদের কূটনীতির
মূল লক্ষ্য হচ্ছে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট, যার অভূতপূর্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া এবং চীন সফর। প্রস্তাবিত ১,৮৪৪ কোটি ৪৩ লক্ষ টাকা কোনো সাধারণ ব্যয় নয়, বরঞ্চ এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার একটি কৌশলগত বিনিয়োগ। এদিন দুইটি ছাড়া সবগুলো দাবির উপর ছাঁটাই প্রস্তাব দেয় বিরোধী দলের সংসদ সদস্যরা। ১২ জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। ৭১-এর মীমাংসিত বিষয় টেনে সরকার বারবার জাতিকে বিভক্ত করতে চাইছে বলে অভিযোগ করছে জামায়াত। যারা আধিপত্যবাদের সঙ্গে আতাত করে দেশ চালাতে চায় তাদের রুখে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন দলটির নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর কর্মসূচি ঘোষণার সময় এসব কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করতে জামাতের সংবাদ সম্মেলন। এ সময় সেই অভ্যুত্থানকে ইতিহাসের মাইলফলক হিসেবে উল্লেখ করে হামিদুর রহমান আজাদ বলেন, যারা আধিপত্যবাদের সঙ্গে আতাত করে দেশ চালাতে চায় তাদের রুখে দেয়া হবে। আবার এই সরকার নেপথ্য থেকে বিভিন্নভাবে বিভাজনের রাজনীতি শুরু করেছে। আবার দ্বিতীয় আন্দোলন, দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় অভ্যুত্থান করব যদি এই সরকার ফ্যাসিবাদী নীতি পরিহার না করে এবং জাতীয় ঐক্যের পথে ফিরে না আসে। ৭১-এর মীমাংসিত বিষয় টেনে সরকার বারবার জাতিকে বিভক্তি করতে চাইছে বলেও অভিযোগ করে জামাত। মিয়া গোলাম পরোয়ার বলেন, ফ্যাসিবাদী নীতি ত্যাগ না করলে ক্ষমতাসীনদের পরিণতি হবে বিগত সরকারের মতো। আবার ফ্যাসিবাদের হাতে দেশকে তুলে দেওয়ার জন্য জামাত ইসলামের বিরুদ্ধে কোনো রাজনৈতিক, যৌক্তিক, নৈতিক কোনো যুক্তিকতার হাতিয়ার নেই বলে আপনি একটা পুরানো মীমাংসিত ইস্যুকে আপনি বারবার জাতির সামনে এনে যে আশা এটা করেন, এই আশা আপনাদের পূরণ হবে না। পরে গণভোটের রায় বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেয় জামাত। ২ থেকে ৯ জুলাই ঢাকায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়ের মধ্য দিয়ে হবে এর শুরু। ১ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই ঐতিহাসিক বিজয়কে স্মরণ করে সকল মহানগরী, জেলা, উপজেলায় ব্যাপক ভিত্তিক গণমিছিল ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 8.5% থেকে কমিয়ে 6.8% নির্ধারণ করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই মঙ্গলবার 2026-27 অর্থ বছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের প্রথম মুদ্রানীতি এটি। মূল্যস্ফীতি কিছুটা কমতে থাকলেও মধ্যপ্রাচ্য সংকটের কারণে তা আবার বেড়ে গত মে মাসে 9.42% উঠেছে। অন্যদিকে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও তলানিতে, তবে মূল্যস্ফীতির চাপ সামলাতে এবারও কমানো হয়নি। বের হয়ে যেতে পারবে ব্যাংক যদি মনে করে যে এই বিজনেস এবং এজন্য তাদের জীবনের ঝুঁকি নিয়েছেন তাদের আমাদের এডিটরদের সাথে তারা কিন্তু নেক্সট ইয়ারে আমরা যেটা চেষ্টা করব ব্যাংকগুলোকে বাধ্য করতে যে এই যে টক্সিক অ্যাসেট যা আছে এগুলো যাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হয়। বরারের বিরুদ্ধে যে মামলা, যে সমস্ত লিগ্যাল কোর্সেস সেগুলো চলবে, সেটাতে কোনো বাধা নেই। দর্শক, এই মুহূর্তে 2026-27 অর্থ বছরের বাজেট পাস চলছে সংসদে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এক বিধিতে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জুয়া প্রতিরোধ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু কাগজটা বের করি। এত কাগজ না, এটা তো রিপোর্ট। হ্যাঁ, সব কাগজের নিচে পড়ে গেছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
আমি সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাব করছি যে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867 রহিত ক্রমে জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও এতৎসংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষাঙ্গিক বিষয়ে যুগোপযোগী করিয়া নূতনভাবে বিধান প্রণয়নের লক্ষ্যে আনিত বিল জুয়া প্রতিরোধ বিল 2026 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আক্তার হোসেন, আপনি কি আপত্তি দিচ্ছেন? আপনি কি জন্য দাঁড়িয়েছেন? মাইক দেন, আক্তার হোসেন সাহেবকে মাইক দেন। মাননীয় স্পিকার, আপনার নাম আছে এখানে, আপনি বক্তব্য রাখতে পারবেন, বসুন। এখন বক্তব্য রাখতে পারবো? হ্যাঁ। মাননীয় সদস্যবৃন্দ এই বিলের উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন কয়েকজন মাননীয় সদস্য। তারা হলেন জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, জনাব মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, আক্তার হোসেন, রংপুর 4 এবং মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1। এই বিলটি বাছাই কমিটিতে প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2 এবং কামরুল হাসান, ময়মনসিংহ 6। জনমত যাচাই প্রস্তাব এবং বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে, সেভাবে আপনারা বক্তব্য রাখবেন। এখন আমি আহ্বান জানাচ্ছি জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, আপনার সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংশোধনীতে সাধারণত প্রায় 4-5 মিনিট সময় পাওয়া যায় মাননীয় স্পিকার। তারপরেও আপনি যেহেতু নির্দেশ দিয়েছেন, আমি 2 মিনিটের মধ্যে আমার জনমত যাচাই, সংশোধনী সবটাই আমি 2 মিনিটের মধ্যে শেষ করব। আমি প্রথমেই আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি একটি জাতির এই ক্রান্তি লগ্নে যে এই জুয়া নিয়ে আমরা সবাই জানি 2008 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, বিশেষ করে 2017-18 সালে এই জুয়া বাংলাদেশে তৎকালীন সরকারের মানবতা বিরোধী অপরাধের মামলার 3 অভিযোগে 10 বছর করে কারাদণ্ড হয়েছে জাসদ নেতা হাসানুল হক ইনুর। কুষ্টিয়ায় 6 হত্যা সহ 5 অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল। তবে এই রায়ে সন্তুষ্ট নয় প্রসিকিউশন। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনাকে কারফিউ জারি, মারণাস্ত্র প্রয়োগ সহ নানা উস্কানি দেয় অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 5 আগস্ট সরকার পতনের পর তার বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 8টি অভিযোগ আনে প্রসিকিউশন। প্রায় 1 বছরের বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার ঘোষণা করা হলো সেই মামলার রায়। রায়ে 8 অভিযোগের কুষ্টিয়ায় 6 হত্যা সহ 5টি থেকে খালাস পেয়েছেন এই জাসদ নেতা। তবে ভিডিও দেখে আন্দোলনকারীদের আটকের নির্দেশ, নির্যাতনের বৈধতা দিতে জামাত নিষিদ্ধের প্ররোচনা ও আন্দোলন দমনে শেখ হাসিনাকে মারণাস্ত্র ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে 10 বছর করে কারাদণ্ড। তবে তার সাজায় সন্তুষ্ট নন চিফ প্রসিকিউটর, জানিয়েছেন আপিলের সিদ্ধান্তের কথা। সিদ্ধান্তটা হয়েছিল যে কারফিউ জারি করতে হবে এবং কারফিউ জারির মধ্য দিয়ে শুট এট সাইট বা দেখামাত্র গুলির নির্দেশনা এবং আন্দোলন দমন করতে গিয়ে 2 ভাগে বিভক্ত করে তাদেরকে 1 ভাগকে জামাত এবং বিএনপিকে নির্মূল করতে হবে। এরকম যে কতিপয় অপরাধমূলক সিদ্ধান্ত ছিল, সেই বৈঠকে হাসানুল হক ইনু অন্যতম শরিক নেতা হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন।
অন্যদিকে রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীও। তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। আমরা এখনো পূর্ণাঙ্গ রায় হাতে পাইনি। পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে আমরা মামলার যিনি অভিযুক্ত তার সাথে পরামর্শক্রমে এবং আমাদের আইনজীবী, সিনিয়র আইনজীবী যারা আছেন তাদের সাথে পরামর্শ করে, পরিবারের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করব। জুলাই অভ্যুত্থান ঘিরে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রায় এটি। সংশ্লিষ্টরা বলছেন, এতে অভ্যুত্থানের সময় ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের দায়বদ্ধতা স্পষ্ট হয়েছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে 2 গ্রামবাসী। এতে আহত হয়েছেন কমপক্ষে 20 জন। পুলিশ জানিয়েছে, সরাইলের সূর্যকান্দি এবং ধরন্তী গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে রোববার রাতে শুরু হওয়া প্রথম দফার সংঘর্ষে 1 জন নিহত হন, আহত হন 20 জন। পরদিন নিহত ব্যক্তির জানাজা শেষে আবারও শুরু হয় সংঘাত। প্রায় 3 ঘন্টা ধরে চলা ওই সংঘর্ষে পুলিশ সহ অন্তত 25 জন আহত হন। সেই ঘটনার জেরে সকালে কালীকচ্ছ বাজারে আবারও বিরোধে জড়ান দুপক্ষের লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদেরকে পিছু হটানোর চেষ্টা করছে।